1975 সালের 25শে জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে দেশ জুড়ে জরুরি অবস্থা জারি হলো। জরুরি অবস্থা জারি করেই ইন্দিরা গান্ধী দেশের গরিবি হটানোর উদ্দেশ্যে সাধারণ মানুষের জীবন ধারণের মান উন্নত করার লক্ষ্যে 20 দফা কর্মসূচি দ্রুত ঘোষণা করে দিলেন। আর এই 20 দফা কর্মসূচির সূত্র ধরেই ভারতবর্ষের কিংবদন্তি গায়ক কিশোর কুমারের জীবনে নেমে এলো এক ভীষণ অন্ধকার পর্ব। 1976 সালের জানুয়ারি মাসে দিল্লি থেকে কিশোর কুমারের বাড়িতে সরাসরি একটা ট্রাঙ্ক কল এসেছিল। কিশোর কুমার তিনি সাধারণত কোনো ফোন রিসিভ করেন না, কিন্তু সেদিন তিনি সেই ফোনটি ধরেছিলেন। তিনি শুনলেন ফোনের অন্য প্রান্ত থেকে একজন ভারী কণ্ঠে তাকে বলছেন, আপনাকে দিল্লি আসতে হবে, সঞ্জয় গান্ধীর প্রোগ্রাম আছে। কিশোর কুমার তিনি খুব স্বাভাবিকভাবেই জানতে চাইলেন, আপনি কে? উত্তরে সেই ভারী কণ্ঠস্বরে শোনা গেল, আই অ্যাম বার্নি, তথ্য ও সম্প্রচার দপ্তরের সেক্রেটারি সৈয়দ মুজাফফর হোসেন বার্নি। প্রবল দম্ভে ভরপুর সেই কণ্ঠ কিশোর কুমার তার একদমই ভালো লাগলো না। তিনি অস্বাভাবিকভাবে শান্ত হয়ে ধীর কণ্ঠে জানালেন, আপনি আমার সেক্রেটারির সাথে কথা বলুন, অথবা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ব্যবস্থা করুন। টেলিফোনে সেদিন কনভারসেশন শেষ হলো, কিন্তু শুরু হলো মারাত্মক এক কনফ্রন্টেশন। কেননা সঞ্জয় গান্ধী কখনো মুখের উপর কারো না শুনতে প্রস্তুত ছিলেন না। যথারীতি সেক্রেটারি সৈয়দ বার্নি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কিশোর কুমারের সাথে তার যে কথোপকথন হয়েছিল টেলিফোনে, সেই টেলিফোনের কথোপকথনটি জানালেন। আর সাথে সাথে উপর থেকে নির্দেশ এলো যে সরকারি অফিসারদের সাথে বোম্বের চলচ্চিত্র মহলের প্রতিনিধিদের নিয়ে একটা জরুরি সভার আয়োজন করতে হবে। সেই সভাটি অনুষ্ঠিত হয়েছিল 1976 সালের 29শে এপ্রিল। সভায় হাজির হলেন জিপি শিপ্পি, বি.আর. চোপড়া, সুবোধ মুখার্জি, শ্রীরাম বোহরা, নাসির হুসেন প্রমুখ প্রতিনিধিরা। সবাই সিদ্ধান্ত হলো যে টেলিভিশনের অনুষ্ঠান গীত ভরি শাম, সেই অনুষ্ঠানে গান গাইতে কিশোর কুমারকে রাজি করানোর গুরুদায়িত্ব দেওয়া হোক বি.আর. চোপড়াকে। বলা বাহুল্য, সেই দায়িত্ব পালনে বি.আর. চোপড়া আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু কিশোর কুমারকে কিছুতেই রাজি করাতে পারলেন না। এরপর আসরে নামলেন তথ্য ও সম্প্রচার দপ্তরের জয়েন্ট সেক্রেটারি সিবি জৈন। সিবি জৈন তিনি সরাসরি গায়ককে ফোন করলেন। কিশোর কুমারের সামনে তিনি সরকারের অবস্থান তার ব্যাখ্যা করলেন এবং তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন। কিন্তু এক জায়গায় তাল কেটে গেল। একটা সাধারণ ফোন কলের মাধ্যমে সরকারি অনুষ্ঠানে এরকমভাবে আমন্ত্রণ জানানোর পদ্ধতিটিকে কিশোর কুমার কিছুতেই মেনে নিতে পারলেন না। তিনি আশা করেছিলেন যে সরকারের তরফ থেকে শিল্পী হিসাবে তাকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া হবে। একজন যথাযথ সরকারি প্রতিনিধি পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে তাকে আমন্ত্রণ জানানো হবে, ন্যূনতম এই সৌজন্যটুকু তিনি আশা করেছিলেন। কিন্তু তার বদলে তিনি কি দেখতে পেলেন? তিনি দেখতে পেলেন যে দাম্ভিক এক রাষ্ট্রযন্ত্র কিভাবে একজন শিল্পীর স্বাধীনতাকে, তার ইচ্ছেকে, তার শিল্পী সত্তাকে, তার সম্মানকে পদানত করতে ক্রমশ উদ্ধত হয়ে উঠছে। কিশোর কুমার, যিনি সদা সর্বদা খামখেয়ালি, উচ্ছল, উদ্ধত, জীবন রসে টইটম্বুর, বেপরোয়া, তার মতন চরিত্র কিছুতেই এই অপমান মেনে নিতে পারেন না। এ বিষয়ে তার বিখ্যাত উক্তিটি ছিল, যদি ঈশ্বরও এভাবে ফোন করে ডাকেন তবুও আমি যাব না। ইভেন ইফ গড কামস অ্যান্ড কলস মি লাইক দিস, আই ওন্ট গো। সুতরাং শুরু হলো চরম সংঘাত। একদিকে সরকারের চরম দাম্ভিকতা, সরকারের রক্তচক্ষু, অন্যদিকে একজন শিল্পীর আত্মমর্যাদাবোধ, একজন শিল্পীর স্বাধীন শিল্পী সত্তা। সঞ্জয় গান্ধী ক্রমশ সক্রিয় হয়ে উঠলেন। অন্যদিকে নিজের মন্ত্রিত্ব বাঁচাতে বিদ্যাচরণ শুক্লা তিনিও সঞ্জয় গান্ধীর অপকর্মে যোগ্য সহযোগী হয়ে উঠলেন। তথ্য ও সম্প্রচার দপ্তরের জয়েন্ট সেক্রেটারি সিবি জৈনকে দ্রুত রিপোর্ট পাঠাতে বললেন। সিবি জৈন যে রিপোর্ট পেশ করেছিলেন সেখানে তিনি সুপারিশ করলেন, শ্রী কিশোর কুমারের সমস্ত গান এআইআর অর্থাৎ অল ইন্ডিয়া রেডিও এবং ডিডি অর্থাৎ দিল্লি দূরদর্শন থেকে
নিষিদ্ধ করা উচিত এবং যে সমস্ত চলচ্চিত্রে তিনি প্লেব্যাক সিঙ্গার ছিলেন সেগুলোর তালিকা করা উচিত, যাতে ওই চলচ্চিত্রগুলির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায়। এছাড়া HMV এবং গ্রামোফোন রেকর্ডিং কোম্পানিদের প্রতিনিধিদের ডেকে শিক্ষা মন্ত্রকের সাথে পরামর্শ করে শ্রী কিশোর কুমারের রেকর্ড এবং ডিস্ক বিক্রি ফ্রিজ করা উচিত। তা সিবি জৈনের সেই নোটের ভিত্তিতে মন্ত্রী বিদ্যাচরণ শুক্লা তিনি 1976 সালের 11ই মেতে কিশোর কুমারের উপর সার্বিক নিষেধাজ্ঞা জারি করলেন। কিশোর কুমারের ছেলে অমিত কুমার এ প্রসঙ্গে একটা বিস্ময়কর তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন যে সরকারি আমন্ত্রণ প্রত্যাখ্যানের 8 ঘন্টার মধ্যেই সেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বলা বাহুল্য সেই দিনটি ছিল ভারতবর্ষের সাংস্কৃতিক জগতের ইতিহাসে একটা কালো দিন, যেখানে স্বৈরতান্ত্রিক রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে একজন শিল্পীর অসম লড়াই চিরকালের জন্য নথিবদ্ধ হয়ে আছে। নিষেধাজ্ঞার প্রভাব ছিল ব্যাপক। একদিকে যেমন রেডিও টেলিভিশনে কিশোর কুমারের গান আর শোনা গেল না, এমনকি ডুয়েট গানে যেখানে কিশোর কুমারের ভয়েস আছে তা অফ থাকতো। যেমন ধরুন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার তাদের ডুয়েট গান যদি শোনানো হতো তাহলে লতা মঙ্গেশকরের গান শ্রোতারা শুনতে পেতেন ঠিকই, কিন্তু কিশোর কুমারের ভয়েস সেখানে অফ রাখা হতো। সে এক অভূতপূর্ব পরিস্থিতি। তা একদিকে যেমন রেডিও টেলিভিশনে কিশোর কুমারের গান নিষিদ্ধ হলো, তেমনি অন্যদিকে যে সমস্ত নির্মীয়মান ছবিতে কিশোর কুমার গান করেছেন অথবা যে ছবিগুলোতে তিনি গান করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছিলেন সেসব ছবির প্রযোজকদের মাথায় হাত। তারা তো বিপুল টাকা লোকসানের মুখে দাঁড়িয়ে পড়েছেন। আবার বিজ্ঞাপন সংস্থাগুলি যারা কিশোর কুমারের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন তারাও ভয়ঙ্কর খাদের কিনারে। পাশাপাশি বলিউডের সমস্ত প্রযোজক, পরিচালক, গায়ক, অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক ঢুকে পড়েছিল। সকলেরই প্রশ্ন ছিল একটাই, কিশোর কুমারের পর এবার কার পালা এবার? পাশাপাশি এটাও দেখা গিয়েছিল যে আসমুদ্র হিমাচল জুড়ে যে ভারতবাসী তাদের হৃদয়ের সিংহাসনে কিশোর কুমার স্বয়ং আসীন, তারা সেই ভারতবাসী তারা কিশোর কুমারের গান শুনতে পারছে না। কষ্টে, দুঃখে, রাগে তারা ক্রমশ বিক্ষুব্ধ হয়ে উঠছেন, অস্থির হয়ে উঠছেন। উপরন্তু এসব ঘটনার মাঝখানেই সরকারের ট্যাক্স ডিপার্টমেন্টের থেকে অফিসাররা প্রায়ই কিশোর কুমারের বাড়িতে রেড করতে শুরু করে দিলেন। সব মিলিয়ে কিশোর কুমারের সামনে তখন ছিল এক অন্ধকারময় সময়, কিন্তু তিনি রইলেন পাহাড়ের মতন অটল, অবিচল। এরকম এক জটিল পরিস্থিতিতে কিশোর কুমারের বড়দা অশোক কুমার, সবাই তাকে ডাকতো দাদামণি বলে, তা অশোক কুমার সরাসরি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করলেন এবং কিশোর কুমারের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তাকে তিনি অনুরোধ করলেন। ইন্দিরা গান্ধী কিন্তু সেই অনুরোধে বিন্দুমাত্র কর্ণপাত করলেন না, বরং বললেন, অনেক তো গান গাওয়া হলো, এবার একটু আরাম করুন। বহুত গানা গায়া আব যারা আরাম ফরমায়ে। কিশোর কুমার সেই পরিস্থিতিতে তিনি ছিলেন সম্পূর্ণ নির্বিকার। তিনি তার অদম্য শিল্পী সত্তা এবং তার আত্মমর্যাদাকে বজায় রেখে তিনি বেরিয়ে পড়লেন সেই সময় দেশ ভ্রমণে। জরুরি অবস্থা চলাকালীন তিনি ছেলে অমিত কুমারকে নিয়ে উপস্থিত হলেন তার দেশের বাড়িতে মধ্যপ্রদেশের খান্ডোয়া সেই জনপদে। চলে গেলেন তারপরে তিনি কন্যাকুমারিকাতে। ইতিমধ্যে নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতীয় জনমানসে কিশোর কুমারের জনপ্রিয়তা এতটুকু কমল না, বরং উল্টে তাদের মনের মধ্যে একটু একটু করে বিক্ষোভ দানা বাঁধতে শুরু করলো। সরকারও তা আঁচ করতে পেরেছিল। অবশেষে সরকারের পক্ষ থেকে সমস্যা সমাধানের উদ্দেশ্যে কিশোর কুমারের কাছে একটা প্রস্তাব দেয়া হলো। তিনি যদি দুঃখ প্রকাশ করেন তাহলে তার উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে। সেই প্রস্তাব শুনে কিশোর কুমার গম্ভীরভাবে বলেছিলেন, দুঃখ প্রকাশ কোনোভাবেই না, যদি প্রয়োজন হয় আমি গান গাওয়া ছেড়ে দেব। সরি, নো ওয়ে, ইফ রিকোয়ার্ড আই শ্যাল কুইট সিঙ্গিং। তা তথ্য ও সম্প্রচার দপ্তরের মন্ত্রী বিদ্যাচরণ শুক্লা সরকারিভাবে কিশোর কুমারের চাইতে বছর 2 বড় ছিলেন এবং তার মা বাবার সাথে
কিশোর কুমারের মা বাবার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিশোর কুমার সম্ভবত শেষ পর্যন্ত মা বাবার চাপে মন্ত্রী বিদ্যাচরণ শুক্লাকে চিঠি লিখলেন যে আমি আপনাদের সহযোগিতা করব, কিন্তু সেই চিঠিতে তিনি কোনোভাবেই দুঃখ প্রকাশ করলেন না। অবশ্য সেই চিঠি পেয়ে সরকারের কোনো রকমে মুখ রক্ষা হলো। প্রকাশ্যে প্রেস বিবৃতি দিয়ে তারা জানালেন যে কিশোর কুমার চিঠি দিয়ে সহযোগিতা করবেন বলে তিনি জানিয়েছেন, সুতরাং তার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। অবশ্য গল্পটা এখানেই শেষ হলো না। 1977 সালের নির্বাচনে দোর্দণ্ড প্রতাপ ইন্দিরা গান্ধী ধরাশায়ী হলেন। জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে জনতা পার্টির নতুন সরকার গঠিত হলো। সাথে সাথে গঠিত হলো বিচারপতি জে.সি. শাহের নেতৃত্বে শাহ কমিশন। এই কমিশনের কাজ ছিল জরুরি অবস্থার সময় নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত, বিতর্কিত সিদ্ধান্ত তা পর্যবেক্ষণ করা, বিশ্লেষণ করা এবং বিশ্লেষণমূলক রিপোর্ট তৈরি করে তা সরকারকে জানানো। কিশোর কুমারের উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে শাহ কমিশন তাদের রিপোর্টে জানিয়েছিলেন যে সঞ্জয় গান্ধীর পরোক্ষ প্রভাবে মন্ত্রী বিদ্যাচরণ শুক্লা এবং তার দপ্তরের সেক্রেটারি সৈয়দ বার্নি, জয়েন্ট সেক্রেটারি সিবি জৈন, তারা সবাই মিলে কিশোর কুমারের উপরে যেভাবে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিলেন, যে অশোভন আচরণ তারা করেছিলেন, তা ছিল সর্বতোভাবে স্বৈরতান্ত্রিক সরকারি দমন নীতির নির্লজ্জ প্রতিফলন। রাষ্ট্রযন্ত্র তার রক্তচক্ষু দিয়ে কখনোই এভাবে একজন শিল্পীর কণ্ঠস্বরকে অবরুদ্ধ করতে পারে না। সেক্ষেত্রে শিল্পী কিশোর কুমারের একক লড়াই উচ্চকণ্ঠে প্রশংসার দাবি রাখে। তার এই অনমনীয় জেদ এবং আত্মমর্যাদা ভবিষ্যতে শিল্পীদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়াবে বলে শাহ কমিশন বিশ্বাস করে। আজ কিশোর কুমারের প্রয়াণ দিবস। 1987 সালের 13ই অক্টোবর মাত্র 58 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি আকস্মিকভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের এই কিংবদন্তি গায়ককে আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন, নমস্কার।